নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। প্রতিদিনের মতোই আমি রুবেলা হাজির আপনাদের সঙ্গে 1 ঘন্টা কাটাবো। দুয়ারে রিপোর্টার মানেই আমাদের প্রতিনিধিরা আপনার ড্রয়িং রুমে পৌঁছে দেবেন সমস্ত গুরুত্বপূর্ণ খবরের লেটেস্ট আপডেট। দেখুন, আমরা রোজই আবাস নিয়ে কিছু না কিছু খবর করি, কোথাও জালিয়াতি, কোথাও দুর্নীতি, কোথাও বিক্ষোভ। আজ দুয়ারে রিপোর্টারে মালদার একটা ছবি দেখাবো। দেখুন, বিবেকবান নেতার অনেক ছবি আমরা দেখিয়েছি, কিন্তু গরিব হওয়ায় সেই নেতার কি বিড়ম্বনা ভাবুন একবার। হ্যাঁ, তার বাড়ি লাগবে, কারণ তার বাড়ির ভগ্ন দশা, কিন্তু কি করবেন তিনি একজন নেতা, তিনি প্রাক্তন পঞ্চায়েত প্রধান, আর তাই বাড়ির চেয়েও তিনি নিতে পারছেন না। তার বিবেক এখানে জাগ্রত হচ্ছে। কি হয়েছে এক্স্যাক্টলি, পুরাতন মালদার ছবিটা ঠিক কি, আমাদের প্রতিনিধি সেবক আরো স্পষ্ট করতে পারবেন। সেবক, একদমই দেখো, দীপালি মণ্ডল, যাকে আমরা অনেকটাই ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখছি এই কারণে যে তিনি শাসক দলের পঞ্চায়েত প্রধান ছিলেন পুরাতন মালদহের ভাবুকে, অথচ তিনি এখন রাস্তা সংস্কারে শ্রমিকের হিসাবে কাজ করছেন। যে ছবি দেখলে হঠাৎই যে কোনো কারোর চোখ বিশ্বাস করতে পারবে না, কারণ রাজনীতিতে এসে পঞ্চায়েতের ক্ষমতায় এসে অনেকেরই ভুল পাল্টে যায়। এখন কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতা এরকমই। আর অনেকেই বলেন রাজনীতিতে আসছেন মানুষের সেবার জন্য, কিন্তু সাধারণ মানুষ আড়ালে আবডালে বলেন যতজন রাজনীতিতে আসছেন বড় অংশ নিজেদের আখের গুছাচ্ছেন। কিন্তু এই দীপালি মণ্ডল ব্যতিক্রম এই কারণে তিনি 2 বছর পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলেছেন, তাও শাসক দলের পঞ্চায়েত প্রধান, অথচ তার নিজের ঘর নেই। তার হাত ধরে তার পঞ্চায়েতের অনেকেই ঘর পেয়েছেন, তিনি অনেকের আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু প্রধান তাই নিজে কখনো নিজের ঘরের আবেদন করেননি। আর এই অবস্থায় তিনি বর্তমানে থাকেন বাবার টালির যে বাড়ি তার এক চিলতে ঘরে। আর ইট ভাটার শ্রমিক হিসাবে কখনো কাজ করেন, কখনো রাস্তার কাজ করেন, কখনো অন্যের জমিতে দিন মজুরি করে তার দিন গুজরান হন। আর অনেক সময় অনেক বিবেকবান নেতাদেরকে আমরা দেখছি, কর্মীদেরকে দেখছি শাসক দলের, কিন্তু বিরোধীরা তাদেরকে কটাক্ষ করছে, বলছে তারা গরিব নেতা। আর এটাই বোধহয় বিড়ম্বনা, যেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আমি 2 বছর প্রধান ছিলাম টিএমসি দলের। তা আপনি লেবারি কেন করছেন? ওই যে ঘর বাড়ি কিছু নাই, ভাঙা চুরা ঘর বাড়ি আমার। বাড়িও নেই? না, তা আপনি তো প্রধান ছিলেন, তো কেন বাড়ি ঘর করতে পারেননি? আমি লোকের জন্য আমি কাজ করে দিয়েছি, আচ্ছা। আমার জন্য আমি কিছু করতে পারিনি। তো সরকারি বাড়ি পেলে বাড়ি নেবেন? হ্যাঁ, নিব। জমা দিয়েছিলাম লেখে, কিছু হয়নি। 18 সাল পর্যন্ত উনি প্রধান ছিলেন, কিন্তু বর্তমানে আমি গত 1 মাস আগেও দেখা করেছিলাম, তার অবস্থা কিন্তু শোচনীয়। আর এখন দিনমজুরের কাজও করছেন। এটা আমি উদ্যোগ কর্তৃপক্ষকে জানাবো কী করা যায়। আর যেহেতু ওর বাড়ি বা ঘর হয়নি, এটা কিন্তু আমার জানা ছিল না, উনিও আমাকে কিছু বলেননি। এখন আমি চেষ্টা করব তার কীভাবে ঘরটাকে পাওয়ার ব্যবস্থা করতে হবে আর কি। উনি অ্যাপ্লাই করেছিলেন ঘরের, কিন্তু ঘর ঢুকেনি, চায়ের দোকান করেন আর দিনমজুরের কাজ করেন। বর্তমানে এখন এই রোডের একটা ফিট হয় কাজ হচ্ছে, ঝাড়াটা দিচ্ছে। আমার প্রচন্ড খারাপ লাগছে, একটা প্রাপ্ত প্রধানে উনি ঘর বাড়ি পা। এবার আসি একটু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাউন্সেলিং এর কথা। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কাউন্সেলিং, আর সেখানে অনুপস্থিতির সংখ্যা অনেক বেশি। অনুপস্থিত প্রায় 2200 জন প্রার্থী। কিন্তু এই অনুপস্থিতির পেছনে কারণ কি আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলা, ইংরেজি, বিজ্ঞান সমস্ত মিলিয়ে সেখানে অনুপস্থিতির সংখ্যা 2200। কথা বলবো, সোমরাজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, তাহলে কি কোথাও গিয়ে এই চাকরি প্রার্থীদের অনীহা দেখা যাচ্ছে? দেখো, একদমই চাকরি প্রার্থীদের অনীহা এই কারণে দীর্ঘদিন ধরে এই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, প্রায় 10 বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। আর সেই কারণেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ওপর বা এই নিয়োগের ওপর অনেকটাই আস্থা রাখতে পারছেন না চাকরি প্রার্থীদের একাংশ, তেমনটাই কারণ হিসাবে মনে করা হচ্ছে। আর সেই কারণেই যে শিক্ষক নিয়োগের দাবি নিয়ে বারবার শহরের রাজপথে আন্দোলন হয়েছে, ধর্ণা হয়েছে, অনশন কর্মসূচি রয়েছে, সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া যখন শুরু হলো তখন চাকরি নিতে এলেন না প্রায় 2200 চাকরি প্রার্থী। স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকের এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রথম দফায় 8800 জন চাকরি প্রার্থীকে কাউন্সিলিংয়ের জন্য ডেকেছিল, অর্থাৎ তাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু তার মধ্যে 2200 চাকরি প্রার্থী তারা অনুপস্থিত থাকলেন, তারা চাকরি নিতেই এলেন না। আর এর দরুন একাধিক শূন্যপদ তৈরি হলো। এবারেই শূন্যপদগুলি পূরণ করা হবে ওয়েটিং লিস্ট থেকে, অর্থাৎ সেক্ষেত্রে এই চাকরির ক্ষেত্রে অনেকটাই মেধার সঙ্গেও আপোষ করা হলো, তেমনটাই বলছেন একাধিক শিক্ষক মহলের একাংশ, তাই বলছে। ফলত সব মিলিয়ে এই যে 28%-এরও বেশি চাকরি প্রার্থী তারা চাকরি নিতে এলেন না,
যারা, এবং শুধু তাই নয়, যারা চাকরি নিতে এলেন না তাদের মধ্যে অনেকেই মেধা তালিকার প্রথম দিকে রয়েছেন। আর যেটা দেখা যাচ্ছে বাংলা, ইংরাজি, বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে একাধিক ক্ষেত্রেই চাকরি প্রার্থীরা অনুপস্থিত থাকলেন। আর স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা বলছেন সাম্প্রতিক সময়ে এটা এসএসসির ইতিহাসে নজিরবিহীন যে একসাথে এত সংখ্যক চাকরি প্রার্থী তারা তাদের চাকরি হবে জেনেও চাকরি নিতে এলেন না। সব মিলিয়ে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে ফের স্কুল সার্ভিস কমিশন কাউন্সেলিং করবে। যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের থেকে আবার কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে যাতে তারা চাকরি নেন। ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই এই প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। বেশ, আমাদের নজর থাক। দেখুন, আমরা ট্যাব জালিয়াতি নিয়ে লাগাতার খবর করেছি, আর এবার আপনাদেরকে জানিয়ে রাখি ট্যাব জালিয়াতিতে বরখাস্ত স্কুল শিক্ষক। যা আমরা জানতে পাচ্ছি, স্কুল শিক্ষা দপ্তর এবার ট্যাব জালিয়াতিতে কড়া পদক্ষেপ করেছে। ট্যাব তদন্তে বরখাস্ত পূর্ব বর্ধমানের চুক্তিভিত্তিক শিক্ষক। স্কুল শিক্ষা দপ্তরের নজরে আরো শিক্ষক। ট্যাব তদন্তে পুলিশের রিপোর্ট তলব শিক্ষা দপ্তরে। বনগাঁর পড়ুয়ার ট্যাবের টাকা উদ্ধার কোথা থেকে? চোপড়া থেকে। যেরকম আপনাদেরকে বলছিলাম, এই চোপড়া যেন ট্যাব জালিয়াতির একটা এপিসেন্টার হয়ে গিয়েছে। একজন মহিলা এই মুহূর্তে গ্রেফতার হয়েছে। কি তার পরিচয়, কিভাবে সে কানেক্টেড এই ট্যাব জালিয়াতির সঙ্গে, জানবো। প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বনগাঁ কেশবলাল বিদ্যাপীঠ এবং শক্তিগড় হাই স্কুলের প্রায় 28 জন ছাত্রছাত্রীর এরকম ট্যাবের টাকা গায়েব হয়ে গিয়েছিল, তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, তেমনই অভিযোগ ছিল। পরবর্তীতে এই দুটি স্কুলের তরফ থেকে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই তদন্তে নেমে প্রাথমিকভাবে উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছিল বনগাঁ থানার পুলিশ। বাহাউদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে, তাকে 8 দিনের পুলিশ হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই বনগাঁ থানার পুলিশ গতকাল রাতে এই আনোয়ারা খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করে, যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, অর্থাৎ এই আনোয়ারার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, ট্যাবের টাকা 10,000 টাকা ঢুকেছিল এবং সেই কারণে সে 5,000 টাকা পেয়েছিল, তেমনই দাবি করেছে তার বাবা। এবং তার বাবা দাবি করেছে তার মেয়ে কিছুই জানতেন না। প্রাথমিকভাবে বলা হয়েছিল বাথরুমের জন্য তাদেরকে অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তীতে তাকে গতকাল বনগাঁ থানার পুলিশ গ্রেপ্তার করে এবং তাকে আবার পুলিশ হেফাজতে নিয়েছে। যে এই ট্যাব কাণ্ডে আরও কারা যুক্ত আছে, এই চাই কতদূর পর্যন্ত আছে, সেই বিষয়ে কিন্তু এখনও বনগাঁ থানার পুলিশ তদন্ত করছে এবং আগামীতে আরও এই তদন্তের গতি প্রকৃতি আগাবে বলেও বনগাঁ থানার পুলিশ সূত্রে খবর রয়েছে। রুমেলা, ডকুমেন্ট দাও, তোমার বাথরুমে টাকা ঢুকবে। কে বলেছিল? কেউ এখন ওর গ্রামের লোক, মেয়েকে তো আমি বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো সঠিক কথা আমি বলতে পারি না। মেয়ের শ্বশুর বাড়ি কোথায়? রামগঞ্জ। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কত টাকা পেতো? অ্যাকাউন্ট ভাড়া দিত উনি? এ তো স্যার আমি বলতে পারি না স্যার। কত করে টাকা পেতো? কি 10,000? 10,000? 10,000 মধ্যে 5,000 পাইছে। 5,000 পেয়েছে? 5,000? হ্যাঁ হ্যাঁ। এরকম কতদিন ধরে করছেন উনি? না না, এই তো এগুলো করতো, এগুলো তো জানে না মেয়ে আমার। আপনার মেয়ে জানে না? না।